আজকের গল্প অবশেষে ডিভোর্সের নোটিশটা হাতে পেয়েই চমকে উঠেছিল সাগরিকা। অফিসের ঠিকানায়। এর মানেটা কি? কেন চায় সিদ্ধার্থ ডিভোর্স? কি তার অপরাধ? অফিস থেকে ছুটে বেরিয়ে এসেই ফোন করে সিদ্ধার্থকে। ক্যান্টিনের করিডোরে দাঁড়িয়ে ফোনটা বেজে বেজে বন্ধ হয়ে গেল, ধরল না সিদ্ধার্থ। ক্যান্টিনটা এ সময় পুরো ফাঁকা থাকে। লাঞ্চের প্রস্তুতিতে ব্যস্ত থাকে ক্যান্টিন কর্মীরা। এখানে এখন কেউ আসবে না, সাগরিকা সেটা জানে। একটা চেয়ার টেনে নিয়ে দু হাতে কপালে রক টিপে ধরে টেবিলে কনুইয়ের ভর দিয়ে বসে আছে সাগরিকা। মাথাটা ঝিমঝিম করছে সাগরিকার। হঠাৎ মাথা ঘুরে পড়ে গিয়েছিল ওখানেই। তারপর ক্যান্টিন থেকেই ডিপার্টমেন্টে গিয়ে খবর দেয় ক্যান্টিনের ম্যানেজার। সাগরিকাকে অফিস থেকেই কলিগ্রা হসপিটালে নিয়ে আসে অ্যাম্বুলেন্সে করে। সব দায়িত্ব অফিস থেকেই নিয়েছে। ডাক্তার বলেছে অতিরিক্ত স্ট্রেস মানসিক ও শারীরিকভাবে পড়েছে এই সময়, আর তাই 1 সপ্তাহের কমপ্লিট বেড রেস্ট। ভালোই হলো মনে মনে ভাবল সাগরিকা। নিজের কেবিনের বেডে শুয়ে শুয়ে সাগরিকা আবার গভীর চিন্তায় ডুবে যায়। অন্যমনস্ক ছিল বহু সময়। হুঁশ যখন ফেরে দেখে নিজের কেবিনে হাসপাতালের স্টাফ মেয়ে দুটি ইতস্তত করছে, কারণ ওরা বেডশিট পাল্টাবে। আর তখনও শুয়ে আছে সে। সাগরিকা উঠে বসলো নিজেই বেডের ওপর। তারপর মেয়ে দুটো ওকে ধরে ধরে ওকে জানলার পাশে গদিয়াটা ইজি চেয়ারে বসিয়ে দিল। কাঁচের জানলা দিয়ে শরতের ঝকঝকে নীল আকাশের দিকে তাকিয়ে রইল সাগরিকা। মেয়ে দুটি কাজ সেরে যাবার সময় সাগরিকাকে বেডে শুইয়ে দিয়ে যেতে চেয়েছিল, কিন্তু সাগরিকা আরেকটু সময় বসেই থাকতে চেয়েছে। ওরা বলে গেছে অসুবিধা লাগলে যেন ইজি চেয়ারের হাতলে লাগানো বেলটা বাজিয়ে ওদের সাথে সাথে ডাকে। সাগরিকা কিছুতেই মানতে পারছিল না সিদ্ধার্থের এরকম একটা ডিসিশন। মাথা কিছুতেই কাজ করছিল না। এটাই সিদ্ধার্থ চায়, সেই সিদ্ধার্থ যার সাথে 1 বছর নয় 2 বছর নয়, পাক্কা 13টা বছর কাটিয়েছে সাগরিকা। শুধু দুজন দুজনের থেকে দূরে থাকতে হবে বলে দুজনেই কত ভালো ভালো অফার ছেড়ে দিয়েছে। সাগরিকার সব হিসেব যেন কেমন গোলমাল হয়ে যাচ্ছে। সাগরিকা ভাবতেই চাইছে না এত কিছু, তাও কিন্তু স্মৃতির মেলা সেই ঘুরে ফিরে সাগরিকার অন্তর্মহলটাকে গ্রাস করে নিচ্ছে। যখন প্রথম দেখা সিদ্ধার্থর সাথে, তখন সাগরিকা অ্যাকাউন্টেন্সির অনার্সের ফাইনাল ইয়ারে। ক্লাস ততদিনে প্রায় শেষ, 2-1টা দিন কলেজে যাওয়া বাকি। ফর্ম ফিল আপের আগে সামনেই বিকম অনার্স ফাইনাল ইয়ারের ফাইনাল পরীক্ষা, তখন কড়া নাড়ছে। সাগরিকা লাইব্রেরিতে গিয়েছিল বইপত্র ফেরত দিতে আর লাইব্রেরি কার্ড সারেন্ডার করাতে, কারণ ওটাই নিয়ম কলেজের শেষ পরীক্ষার আগে। তখন সিদ্ধার্থ কি একটা বই খুঁজতে এসেছিল ইকোনমিক্সের তরুণ হ্যান্ডসাম প্রফেসর সিদ্ধার্থ সেনগুপ্ত। এই ভালো লাগালাগির ব্যাপারটা বোধহয় দুতরফেই একসাথেই ঘটেছিল। তারপর বিকম শেষ করে MBAতে ভর্তি হয়েছে সাগরিকা ক্যালকাটা ইউনিভার্সিটিতে। MBA শেষ করতেই চাকরি মোটা মাইনেতে। সাগরিকাও কলকাতাতেই থাকতে চেয়েছে, অন্য শহরে যেতে চায়নি। সিদ্ধার্থ তখন বয়সে তরুণ, দেখতে হ্যান্ডসাম, সম্মানজনক চাকরিতে। কাজেই প্রফেসর সিদ্ধার্থ সেনগুপ্ত কলেজ জোড়া তরুণীদের হার্টথ্রব। আর সপ্তাহের শেষ দিনে দেখা হলে সাগরিকা চ্যাটার্জি তাই নিয়ে সিদ্ধার্থ সেনগুপ্তের লেগ পুলিং করতেও ছাড়ত না। পাল্টা রসিকতায় সিদ্ধার্থ বলতো, তবে ঠিক আছে, আমিও অ্যানাউন্স করে দিই যে সাগরিকা চ্যাটার্জি নামের এই কলেজের প্রাক্তনী দারুণ স্টুডেন্ট, আর তেমনি ডার্ক সাইডের সুন্দরী, MNCর চাকুরে। তার পারমিশন নিয়ে নি আর একটা প্রেম করা যাবে কি না। তারপর কফি হাউস কাঁপিয়ে লোকজনকে চমকে দিয়ে দুজনেই ফেটে পড়েছে অনাবিল হাসিতে। দেখতে দেখতে বছর ঘুরেছে, একের পর এক গাঢ় হয়েছে প্রেম। 10 বছর চুটিয়ে প্রেম করে দুজনেরই মনে হয় এবার বিয়েটা সেরে ফেলা দরকার। দুবারই থেকে মত ছিল এই বিয়েতে। অবশ্য মত না থাকার কোনো কারণও ছিল না। এক শুভ দিনে শুভ লগ্নে শুভ কাজটি সম্পন্ন হয়ে গেল। সাগরিকা চ্যাটার্জি হলো সাগরিকা চ্যাটার্জি সেনগুপ্ত। দুজনের সংসারে ছিল শুধুই আনন্দ আর অপরিসীম ভালোবাসা। 3 বছরের মাথায় সব জটিলতা কাটিয়ে সেই ভালোবাসাকে পূর্ণতা দিতে আসছে ওদের প্রথম সন্তান। সব কিছু ঠিকঠাকই চলছিল। সিদ্ধার্থের পদোন্নতি হলো ঝাড়গ্রাম সরকারি কলেজের প্রিন্সিপাল।
সংসারে খুশির জোয়ার, কিন্তু বিধাতার নির্মম পরিহাসের খবর শুধুই যে তিনিই রাখেন। বজ্রাঘাতের মতো এই খবর সাগরিকার দুনিয়া উজাড় হয়ে যেতে বসেছে। সাগরিকা এখনও কিছু বলতে পারেনি কাউকে। অফিস থেকেই খবর দেওয়া হয়েছে সিদ্ধার্থকে। ঝাড়গ্রামে সিদ্ধার্থের কলেজ, তবে সাগরিকা জানে না সিদ্ধার্থের কাছে সে খবর পৌঁছেছে কিনা। সিদ্ধার্থের মা বাবা গত হয়েছে বছরখানেক, আর কেউ এমন নেই এখানে শ্বশুরবাড়ির সম্পর্কে যাকে এই মর্মবিদারক কথাটি সাগরিকা জানাতে পারে। সাগরিকার বাবা মা এখন ভাইয়ের সংসার 7 সাগর পেরিয়ে দূর দেশে মেয়ের সৌভাগ্যের উদযাপনে ব্যস্ত। সবই তো ঠিক ছিল। ঝাড়গ্রামে গেছে সিদ্ধার্থ মাত্র কয়েক মাস। কাজের দায়িত্ব বেড়েছে, সপ্তাহান্তে ফেরে, যাতায়াতের দূরত্ব নয়, কোয়ার্টারেই থাকে। তাই সাগরিকা কাজের লোকজনের সাহায্য নিয়েই থাকে কলকাতায়। নিজের চাকরিটাও আছে। এত কিছুর মধ্যেও তো কোনোদিন ভালোবাসার এতটুকু অভাব বোধ হয়নি। তবে হঠাৎ কী এমন হলো? কোনো নতুন সম্পর্ক? আর ভাবতে পারছে না সাগরিকা। বেল বাজিয়ে নার্সকে ডাকলো। বেডে শোয়ার পরে সাগরিকার পেটে কি হলো? কুইকেনিং। বাচ্চা প্রথমবার নড়ল সাগরিকার পেটে। নার্সকে বলতে হেসে সে অভিনন্দন জানালো, কিন্তু সাগরিকা তো ঠিক ততটা উচ্ছ্বসিত হতে পারছে না। মিস করছো সিদ্ধার্থকে প্রবলভাবে। বুকের ভেতরটা উথাল পাতাল। কলিগরাই এসেছিল 1 সপ্তাহ পরে সাগরিকাকে বাড়িতে পৌঁছে দিতে। সিদ্ধার্থর সাথে কোনো যোগাযোগ করা যায়নি। শেষ পর্যন্ত ঝাড়গ্রামে গিয়ে কলেজে খোঁজ নিয়ে জানা গেছে সিদ্ধার্থ 2 মাসের জন্য ছুটি নিয়েছে। চার্জ হ্যান্ডওভার করে আগের সপ্তাহে চলে গেছে। কোয়ার্টারেও ছেড়ে দিয়েছে ছুটিতে যাবার আগেই। সাগরিকা মনটাকে শক্ত করছে, মনে মনে গোছাচ্ছে নিজেকে। ট্যাক্সি নিয়ে সোজা বেহালার বাড়িতে। বাড়ির গেটে তালা। ঠিক সাগরিকা সেদিন অফিসে যাবার সময় যেমনভাবে বন্ধ করে গিয়েছিল। সাগরিকার ব্যাগেই চাবিটা থাকে সব সময়। সিদ্ধার্থর কাছেও থাকে ডুপ্লিকেট চাবির সেটটা। সাগরিকার ব্যাগ থেকে চাবিটা নিয়ে ওর কলিগ মৌসুমি আর জয়ন্ত সেটা দিয়ে তালা খুলে ভেতরে ঢোকে। ওদের পেছনে সাগরিকাকে পৌঁছে দিয়ে ওর কলিগরা কিছুক্ষণ বসে। কাজের লোকদের ফোন করে ডেকে দিয়ে চলে যায়। ঘরে ঢুকে থেকেই সাগরিকার বুকটা কেমন ধুকপুক করছে। ঘরে ঢুকে দেখছে ঘরের জিনিসপত্র যেটা যেখানে যেমন রাখা ছিল তেমনি আছে। কোথাও কোনো ছন্দপতন নেই। কোথাও কিছু দেখে বোঝার উপায় নেই যে এই সাজানো গোছানোর সংসারটাই ভেঙে যেতে চলেছে। কেন, কিভাবে এরকম হয়ে গেল হঠাৎ? কোর্টে তো নিশ্চয়ই আসবে সিদ্ধার্থ। তখনই তো জানতে পারবে কী অপরাধে এমন শাস্তি দিতে চায় তাকে। না জানা পর্যন্ত শান্তি হবে না। কিন্তু কি আশ্চর্য, কোর্টেও এলো না সিদ্ধার্থ। 2 মাসের ছুটিও শেষ হয়েছে সিদ্ধার্থর, কিন্তু ঝাড়গ্রামেও সে ফেরেনি। সাগরিকা ভাবে কেমন করে যেন তার একান্ত আপন মানুষটা তার জীবন থেকে হঠাৎ করে কোথায় হারিয়ে গেল। ধীরে ধীরে সব জানাজানি হয়েছে। বাবা মা, ভাই, আত্মীয় স্বজন, কলিগরা, বন্ধুবান্ধব সবাই বলেছিল সাগরিকাকে ও যেন সিদ্ধার্থকে ভুলে যায়। পারেনি সাগরিকা, চায়ও নি। নতুন করে সে জীবন শুরু করেছে ঠিকই, বাঁচতে তো হবে, কিন্তু সিদ্ধার্থ স্মৃতিকে আঁকড়ে ধরেই। এইভাবেই কেটে গেছে আরও 7টি বছর। আজ সিদ্ধার্থ আর সাগরিকার ছেলে রাহুলের জন্মদিন। ছুটি নিয়েছে সাগরিকা আজ। ছেলের সাথেই সারাদিন থাকবে। সকাল থেকে ফোনের পর ফোন, ফুলের তোড়াতে আর উপহারে ভর্তি রাহুলের ঘর। জমজমাট খুশি সন্ধ্যাবেলার ছোট্ট ঘরোয়া পার্টিতে। 8টা বাজতেই রাহুলের বন্ধুরা সব ফিরে গেছে। সবাই ছোট তো, কাজের লোকজনদেরও ছুটি দিয়ে দিল সাগরিকা। সবাই ক্লান্ত, বিশ্রাম দরকার সবারই। আজ সারাদিনের ব্যস্ততায় এখনও পর্যন্ত খবরের কাগজটাও দেখার সময় পায়নি সাগরিকা। রাহুল ঘুমিয়ে পড়েছে। সারাদিনের হুটোপুটিতে ক্লান্ত ছেলেটা সাগরিকার ঘরেই শুয়ে পড়েছে। ছেলের মাথার চুলে বিলি কাটতে কাটতে এতক্ষণে একটু ফাঁকা সময় পেয়েছে সাগরিকা। খবরের কাগজটা খুলেছে সাগরিকা। 3য় পাতার কোণটায় চোখে পড়তে চমকে ওঠেও। এসব কী লিখেছে? ক্যান্সার ফাইটারদের জন্য একটি সংগঠন, ফান্ড। বিশাল তার কর্মকাণ্ড গোটা দেশ জুড়ে। সামিল অসংখ্য সাধারণ মানুষ। ক্যান্সার নিয়ে সচেতনতা শিবির থেকে শুরু করে ক্যান্সার ফাইটারদের পরিবারের সদস্যদের মনোবল বাড়ানোর ওয়ার্কশপ ইত্যাদি। সংগঠনের মূল অফিস ভোপালে, তবে সারা দেশেই শাখা রয়েছে, এমনকি কলকাতাতেও। সংগঠনের প্রতিষ্ঠাতা ও কর্ণধার সিদ্ধার্থ সেনগুপ্ত সমাজসেবায় ব্যক্তিগত উদ্যোগে উল্লেখযোগ্য অবদানের কারণে রাষ্ট্রপতি পুরস্কারের জন্য নির্বাচিত। 2 চোখ জলে ভরে ওঠে সাগরিকার। আজই রাত 9টায় টিভিতে কলকাতারই এক চ্যানেলে একটা লাইভ ইন্টারভিউ রয়েছে সিদ্ধার্থর। ঘড়ির দিকে তাকে সাগরিকা দেখে 9টা 8 হয়ে গেছে।
ঝর্তি বিছানা থেকে নেমে রিমোটটা হাতে নিয়ে টিভিতে নির্দিষ্ট চ্যানেলটি চালায় সাগরিকা। তার হাতটা থরথর করে কাঁপছে, গলা বুজে আসছে, চোখ ঝাপসা হয়ে আসছে। সাগরিকা অপলক তাকিয়ে টিভির পর্দায় সিদ্ধার্থর দিকে। সেই চওড়া কপাল, সেই মোটা ফ্রেমের চশমার পেছনে উজ্জ্বল বুদ্ধিদীপ্ত দুটি চোখ, টিকালো নাক, আর তারপর থেকে মুখের নিম্নাংশ কালো একটা কভারে ঢাকা। সাগরিকা উত্তেজনায় এক হাত মুঠো করে বিছানার চাদর খামচে ধরেছে। ব্যক্তিগত জীবন সম্পর্কে সঞ্চালকের প্রশ্নের উত্তরে সিদ্ধার্থ বলল, আমার আজ একজনের কাছে ক্ষমা চাওয়ার আছে। আমি আমার স্ত্রী সাগরিকার কাছে ক্ষমা চাইছি। আমি ওকে অনেক কষ্ট দিয়েছি, অনেক কাঁদিয়েছি। আজ আমি নিঃশর্ত ক্ষমা চাই তার কাছে। সে প্রতি মুহূর্তে বিরোধিতা করেছে আমার সিগারেট খাওয়ার, মুখ থেকে টেনে নিয়ে ফেলে দিয়েছে সিগারেট, কিন্তু আমি শুনিনি তার কথা। ফল পেয়ে গেলাম। চেন স্মোকার আমি, ক্যান্সারে আক্রান্ত হলাম। আমাদের সন্তান আসছে, তখন কি করে শোনাতে পারতাম ওকে এই দুঃসংবাদ? ওকে একা ছেড়ে দিলাম। আমার বিশ্বাস ছিল ও ঠিক পারবে আমাদের সন্তানকে নিয়ে একলাই এগোতে। ওকে মানসিকভাবে শক্ত করার জন্য সরে গেলাম ওর জীবন থেকে, সব ছেড়ে ছুড়ে দূরে দক্ষিণ ভারতে, সামান্য সঞ্চয় সঙ্গে করে। দীর্ঘ সে লড়াই, মুখের গলায় বাসা বাঁধা শত্রুকে ধ্বংস করার জন্য। মুখের অর্ধেকটা বাদ হয়ে গেল, বীভৎস গলার ফুটো। তারপরেও জিতে গেলাম লড়াইটা, সাগরিকা আর আমাদের অনাগত সন্তানের ভালোবাসার টানে। এর পরের কথাগুলো আর সাগরিকার কানে ঢুকছিল না। সিদ্ধার্থ এত ভুল বুঝেছিল সবাই তোমায়। আমার তো আশাটা ছিল তোমার আশার প্রতিদিন প্রতি মুহূর্তে গত 7 বছর ধরেই। ছেলে রাহুলকে জড়িয়ে ধরে সাগরিকার বুক ভাঙা কান্নায় রাহুলের জামা ভিজে গেছে। রাত প্রায় 12টা। ছেলের পাশেই সাগরিকা শুয়ে আছে, ঝড়ের পরের শান্ত প্রকৃতির মতো। মোবাইল বাজছে, অচেনা নাম্বার থেকে। এত রাতে আর কে হবে? উঠে বসে ফোনটা ধরল সাগরিকা। ওপাশে সিদ্ধার্থ। যদি ক্ষমা করতে পারো তবে আবার। শেষ করতে দিল না সাগরিকা। এক্ষুনি ফিরে এসো, এক্ষুনি চাই তোমাকে। বাকিটা ঢাকা পড়েছে কান্নায়। রাহুলকে ঘুম থেকে টেনে তুলে সাগরিকা ফোনটা ছেলের হাতে ধরিয়ে দেবার আগে বলল, আজ ছেলের জন্মদিনের সেরা উপহারটা নিজেই দাও ছেলেকে। হতভম্ব রাহুল ফোন কানে চেপে ধরে, ছেলের মুখে হাসি, চোখে জল। থ্যাংক ইউ বাবা, লাভ ইউ বাবা, এক্ষুনি বাড়িতে চলে এসো বাবা। আর পারল না রাহুল, ডুক করে কেঁদে উঠল। সাগরিকা ছেলেকে বুকে চেপে ধরে ফোনটা নিয়ে সিদ্ধার্থকে বলে, আমরা তোমার জন্য অপেক্ষা করছি। ফোনের দুই প্রান্তের দুই প্রেমী কথা হারিয়েছে, কিন্তু প্রেম যে কখনো হারায় না। প্রেম অবিনশ্বর। গল্পের সমাপ্তি এখানেই। আবার দেখা হবে পরবর্তী আরেকটি গল্পের সাথে।